হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আজকে আমরা আলোচনা করব 1946 সালে নৌবিদ্রোহের কারণ এবং ফলাফল বা গুরুত্ব সম্পর্কে। অর্থাৎ 1946 সালে কেন নৌবিদ্রোহ হয়েছিল এবং এই নৌবিদ্রোহের কারণগুলো কী ছিল, সমস্ত বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটি দেখতে থাকো তাহলেই কিন্তু আমাদের এই নৌবিদ্রোহের 1946 সালে যে নৌবিদ্রোহ হয়েছিল সেই নৌবিদ্রোহের কারণ এবং এই বিদ্রোহের ফলে কি হয়েছিল সেই সম্পর্কে আমরা জেনে যাব। তাহলে আমরা প্রথমেই দেখে নিই। প্রথমে প্রশ্নটা দেখার চেষ্টা করো। নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক 2008, 2010, 2019 এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছিল। তাই এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বহু বছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব এসেছে। এবং এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। অর্থাৎ ফলাফল, গুরুত্ব, তাৎপর্য কিন্তু একই নৌবিদ্রোহের ক্ষেত্রে। তো দেখো, আমরা প্রথমেই সূচনা থেকে শুরু করব। 1946 সালে 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের সূচনা সম্পর্কে একটু আমরা প্রথমে ভূমিকা একটু পড়ে নেব। দেখো, 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি শুরু হওয়া ভারতীয় নৌবাহিনী বা রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সর্বশেষ উল্লেখযোগ্য আন্দোলন। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাবিদ্রোহের পরবর্তীকালে একটা বড় বিদ্রোহ হচ্ছে এই 1946 সালে নৌবিদ্রোহ। কারণ এই নৌবিদ্রোহের আকার অর্থাৎ এর ব্যাপকতা ছিল অনেক বেশি, এর তীব্রতা ছিল অনেক বেশি। তারপরে সেকেন্ড লাইন দেখো, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ যেন ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। কারণ এর আগে আমরা পড়েছিলাম 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। সেই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু বড় আকার ধারণ করেছিল, আর তার যেমন একটা ব্যাপক প্রভাব ছিল, ঠিক তেমনই 1946 সালে নৌবিদ্রোহেরও কিন্তু ব্যাপক প্রভাব ছিল। তাই ব্রিটিশ সরকারের শাসনের মানে ঔপনিবেশিক শাসনের শেষ পেরেকটি কিন্তু এই নৌবিদ্রোহ পুঁতে দিয়েছিল। এই বিদ্রোহের পশ্চাতে অর্থাৎ এই বিদ্রোহের ক্ষেত্রে, এই নৌবিদ্রোহ ঘটার ক্ষেত্রে বহু কারণ ছিল। সেই কারণগুলো কী কী আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথমেই তোমরা লিখবে 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শুরু হওয়া ভারতীয় নৌবাহিনী বা রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি সর্বশেষ উল্লেখযোগ্য আন্দোলন। 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহ যেন ভারতের ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল এবং এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল। সেই কারণগুলো এবারে আমরা দেখার চেষ্টা করব। অনেকগুলো কারণ ছিল। দেখো, প্রথম কারণটা আমরা প্রথমে আগে জেনে নেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে নিম্নমানের খাদ্য সরবরাহ। দীর্ঘদিন ধরে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের নৌসেনাদের অতি নিম্নমানের খাদ্য সরবরাহ করা হতো। এর বিরুদ্ধে নৌসেনাদের প্রতিবাদে সরকার কর্ণপাত না করায় তাদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হয়ে উঠেছিল বা ক্ষোভের সঞ্চার হয়েছিল। অর্থাৎ কি বলছে? নিম্নমানের খাদ্য সরবরাহ। ব্রিটিশ সরকার ভারতীয় যে সমস্ত নৌ কর্মচারী বা নৌসেনা তাদেরকে নিম্নমানের খাদ্য দিত, মানে খাবারটা খুব ভালো নয়। অথচ একই কাজে ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ড থেকে যারা ইউরোপ থেকে এসে এই নৌবাহিনীতে কাজ করতো তাদেরকে খুব ভালো খাদ্য দেওয়া হতো, খুব ভালো খাবার দেওয়া হতো। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় নৌসেনারা ক্ষুব্ধ হয়, রুষ্ট হয় ব্রিটিশ সরকারের প্রতি। 2 নম্বর পয়েন্ট, বেতন বৈষম্য। অর্থাৎ মানে ভারতীয় নৌসেনাদের সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌ কর্মচারীদের ব্রিটিশ কর্মচারীদের মতো বেতন দেওয়া হতো না। একই যোগ্যতা, ব্রিটিশ কর্মচারীদের যে যোগ্যতা, ভারতীয় কর্মচারীদের সেই যোগ্যতা, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও ব্রিটিশ কর্মচারীদের আমি ধরে নিলাম যেখানে মানে একটা সাপোজ আমি ধরে নিলাম যেখানে যদি 50,000 টাকা দেওয়া হয়, সেখানে ভারতীয় নৌ কর্মচারীদের দেওয়া হচ্ছে 20,000 বা 30,000। একই কাজে কেন সমবেতন দেওয়া হবে না? এর বিরুদ্ধে ভারতীয় নৌসেনারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। নেক্সট 3 নম্বর পয়েন্টটা দেখো, পদোন্নতির সুযোগ না থাকা। অর্থাৎ ভারতীয় নৌ কর্মচারীদের কোনোদিনই পদোন্নতি হতো না। অফিসাররা ছিলেন সকলেই শ্বেতাঙ্গ। এছাড়া ভারতীয় নৌসেনাদের চাকরির মেয়াদ শেষে পুনর্বাসনেরও ব্যবস্থা ছিল না। সুযোগ সুবিধার ক্ষেত্রেও এই স্বল্পতা ভারতীয় নৌসেনাদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার করে। অর্থাৎ
এখানে যে বিষয়টা হচ্ছে পদোন্নতি, অর্থাৎ আমি যদি কোনো কোম্পানিতে বা কোনো গভর্নমেন্টে কোনো এমপ্লয়ি হই, যদি আমি দীর্ঘদিন ধরে কাজ করি, তাহলে আমার তো একটা পদোন্নতি হওয়ার সুযোগ থাকবে। কিন্তু ব্রিটিশ নৌবাহিনীতে কর্মরত ভারতীয় যারা, তাদেরকে তাদের পদোন্নতির কোনো সুযোগ দেওয়া হতো না। অথচ ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে যারা আসতো, তারা দ্রুত পদোন্নতি পেয়ে যেত। ফলে ভারতীয় নৌসেনাদের পদোন্নতির সুযোগ না থাকায় ভারতীয় নৌসেনারা ক্ষুব্ধ হয়। তারা প্রশ্ন তুলতে শুরু করে যে কেন ভারতীয় নৌসেনাদের পদোন্নতি হবে না। নেক্সট 4 নম্বর পয়েন্ট, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নৌসেনারা বিদেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন দেশের নানা পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে এবং বিদেশের পরিস্থিতি দ্বারা ভারতীয় সেনারা প্রভাবিত হলে এদেশে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বৃদ্ধি পায়। অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে কোন কোন দেশ ছিল? অর্থাৎ জার্মানি, জাপান এবং ইটালি, এটা ছিল অক্ষশক্তিভুক্ত দেশ। আর মিত্রশক্তির মধ্যে কে কে ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, এরা ছিল কি? মিত্রশক্তিভুক্ত দেশ। এই অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 1939 খ্রিস্টাব্দে এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করেছিল, অর্থাৎ হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করেছিল, তারপর থেকেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তাই যখন অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে যুদ্ধ চলছে, তখন ইংল্যান্ড ভারত থেকে বহু নৌসেনাদের কিন্তু বা সৈন্যদের কিন্তু অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু নিয়ে যায় এবং সেখানে গিয়ে ভারতীয় সেনারা বিদেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে তারা জ্ঞান লাভ করতে শুরু করে এবং বিদেশের ওই পরিস্থিতি দ্বারা ভারতীয় সেনারা দারুণভাবে প্রভাবিত হয়। মানে সেখানে দেখে যে এইভাবে এই আন্দোলন করতে হবে, এটা উচিত হচ্ছে না, সেই সম্পর্কে জ্ঞানের সঞ্চার হয় এবং এর ফলে ব্রিটিশদের বিরুদ্ধে কীভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং এর যে বিভিন্ন ধরনের যে পদ্ধতি, সেগুলো সম্পর্কে ভারতীয় নৌসেনারা কিন্তু আরও সচেতন হওয়ার পরে বিদেশের পরিস্থিতি ভারতীয় নৌসেনাদের দারুণভাবে প্রভাবিত করেছিল ব্রিটিশ সরকারের প্রতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। নেক্সট 5 নম্বর পয়েন্টটা দেখো, ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার। ব্রিটিশ কর্মচারীরা জাতিবিদ্বেষগত কারণে ভারতীয় নৌসেনাদের উপর দুর্ব্যবহার ও নৌবিদ্রোহের ভারতীয় নৌসেনাদের উপর দুর্ব্যবহার করত ব্রিটিশ কর্মচারীরা। ফলে ভারতীয় নৌসেনারা ব্রিটিশ সরকারের প্রতি আরও বেশি রেগে যায়। ইংরেজ অফিসার ও নাবিকরা ভারতীয় নাবিকদের অশ্লীল এবং অভদ্র ভাষায় গালিগালাজ করত। শুধু ভারতীয় হওয়ার অপরাধে ভারতীয় সেনাদের এইসব লাঞ্ছনা ভোগ করতে হতো। যোগ্যতা একই, কাজ করছে সব একই, কিন্তু শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে ভারতীয় নৌসেনাদের ওপর ব্যাপকভাবে অত্যাচার করা হতো এবং তাদের প্রতি, ভারতীয় নৌসেনাদের প্রতি দুর্ব্যবহার করা হতো। এমনকি বিভিন্ন সময় নানারকমভাবে তাদেরকে গালিগালাজও করা হতো। নেক্সট 6 নম্বর পয়েন্ট দেখো, দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম। নৌসেনারা ইন্দোনেশিয়ায় প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তন এর দাবি জানায়। নৌসেনারা ইন্দোনেশিয়ায় প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তনের দাবি জানায়। এই স্থানে কর্মসেনাদের এই দাবি না মানায় তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। অর্থাৎ যারা ইন্দোনেশিয়ায় যে সমস্ত ভারতীয় নৌসেনারা গিয়েছিল, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি জানায়, কিন্তু এই স্থানে নৌসেনাদের তাদের যে দাবি তুলেছিল, সেই দাবিটা মেনে নেওয়া হয়নি। ফলে ভারতীয় নৌসেনারা কিন্তু ব্রিটিশ সরকারের প্রতি রুষ্ট হয়। নেক্সট, সেনাদের পদচ্যুতি। 7 নম্বর পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রচুর ভারতীয়কে নৌবাহিনীতে নিয়োগ করা হয়, কিন্তু যুদ্ধের পরে অতিরিক্ত সেনার প্রয়োজন না থাকায় বহু সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে ফলে প্রচুর সেনা বেকার হয়ে পড়ে। অর্থাৎ যখন প্রয়োজন পড়েছে তখন কিন্তু বহু ভারতীয় সেনাকে কিন্তু ব্রিটিশ সৈন্যবাহিনীতে নিয়োগ করেছে, কিন্তু যেই যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধের পরে আর ভারতীয় নৌসেনাদের তেমন গুরুত্ব দিচ্ছে না, তাদেরকে কী করছে, তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ ইংল্যান্ডের যখন দরকার পড়েছে তখন ভারতীয় নৌসেনাদের কিন্তু সহযোগিতা নিয়েছে, কিন্তু যুদ্ধের পরে তাদের আর কোনো গুরুত্ব দিচ্ছে না, তাদের ভালো খাদ্যের ব্যবস্থা করছে না, বাসস্থানের ব্যবস্থা করছে না, তাদের ভালো স্যালারি বা
স্যালারির ব্যবস্থা করছে না, অর্থাৎ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। ফলে ভারতীয় সেনারা কি সহজেই মেনে নেবে? এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। ফলে ভারতীয় সেনারা কিন্তু ব্রিটিশ সরকারের প্রতি অত্যন্ত পরিমাণে ক্ষুব্ধ হয়। নেক্সট 8 নম্বর পয়েন্ট, আইএনএ সেনাদের বিচার। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন বাহিনীর আত্মত্যাগ এবং ভারতীয় স্বাধীনতার জন্য এই বাহিনীর সংগ্রাম ভারতীয় নৌসেনাদের নতুন দিশা দেখায়। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদিন ফৌজ, নেতাজি সুভাষচন্দ্র বসু এর নেতৃত্বে তাদের যে এই আজাদিন ফৌজের যে লড়াই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, যে সংগ্রাম, যে আত্মত্যাগ, শাহনওয়াজ খান, পি.কে. সেহগল, গুরুবক্স সিং ধিলন, এদের যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে গণজাগরণ, গণ আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ভারতীয় নৌসেনাদেরকে অনুপ্রাণিত করেছিল এবং তাদের আন্দোলন দেখে ভারতীয় নৌসেনারা কিন্তু অনুপ্রাণিত হয়। এবং যখন আজাদিন বাহিনীর সৈন্যরা পরাজিত হয়, সেই সময় পরাজিত আজাদিন বাহিনীর সেনাপতিদের লালকেল্লায় বিচার চলছিল, দিল্লির লালকেল্লায়। তদানীন্তন ভারতীয় সেনাদের মনে দারুণ ক্ষোভের সঞ্চার হয়, যা চরম অভিব্যক্তি ঘটে নৌবিদ্রোহের মাধ্যমে। মানে 1945 খ্রিস্টাব্দে যখন আজাদিন বাহিনীর সেনারা যখন ব্রিটিশ সরকারের হাতে বন্দী হন, বেশ কিছু সৈন্য বন্দী হন, যেমন শাহনওয়াজ খান, পি.কে. সেহগল, এরা যখন বন্দী হন, তাদেরকে দিল্লির লালকেল্লায় কিন্তু বিচার শুরু হয়েছিল এবং বিচারে বেশ কিছু সৈনিককে কঠিন শাস্তি দেওয়া হয় এবং তাদের সাজা ঘোষণা হয় এবং এই ঘোষণাও কিন্তু নৌসেনাদের মনে একটা গভীর ক্ষোভের সঞ্চার করেছিল। ফলে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আরও বেশি রেগে যায় এবং তারা আরও প্রতিবাদী হয়ে ওঠে। অর্থাৎ আইএনএ সেনাদের বিচার কিন্তু নৌ বিদ্রোহের একটা অন্যতম কারণ ছিল। তাহলে আমরা নৌ বিদ্রোহের টোটাল 8টা কারণ কিন্তু আমরা এখানে জেনে নিলাম। 1 নম্বর নিম্নমানের খাদ্য সরবরাহ, 2 নম্বর বেতন বৈষম্য, 3 নম্বর পদোন্নতির সুযোগ না থাকা, 4 নম্বর বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ, 5 নম্বর ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার, 6 নম্বর দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম, 7 নম্বর সেনাদের পদচ্যুতি, 8 নম্বর আইএনএ সেনাদের বিচার। এবার যেটা বিদ্রোহের সূচনাটা কিভাবে হচ্ছে এবং সূচনা হচ্ছে কিভাবে এবং সেখান থেকে কিভাবে বিদ্রোহটা প্রসারিত হচ্ছে সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ কেন্দ্র তলোয়ার নামক জাহাজের 1,500 জন নাবিক অখাদ্য আহার গ্রহণে অস্বীকার করে এবং রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান এম.এস. খানের নেতৃত্বে নৌবিদ্রোহ শুরু হয়। অর্থাৎ যখন এই নানা ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল, নিম্নমানের খাদ্য, সেনাদের পদচ্যুতি, আইনে সেনাদের মুক্তি সংগ্রাম, এই যে বিভিন্ন ধরনের কারণগুলো যখন পুঞ্জীভূত হয়ে একটা গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে, তার ফলেই 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে এম.এস. খানের নেতৃত্বে নৌবিদ্রোহ শুরু হয় এবং তখন নৌসেনারা স্লোগান তুলতে শুরু করে যে ইংরেজ ভারত ছাড়ো, জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। ইংরেজ ভারত ছাড়ো, জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, হিন্দু মুসলিম এক হও। এই স্লোগানে আকাশ বাতাস কিন্তু ভারতীয় নৌসেনারা মুখরিত করে তোলে এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয় ব্রিটিশ সরকারের দুর্ব্যবহার, অত্যাচারের বিরুদ্ধে। এবং এম.এস. খানের নেতৃত্বে এই নৌবিদ্রোহ কিন্তু একটা ধীরে ধীরে আরও প্রচার হতে শুরু করে। এমনকি যখন এইভাবে বিভিন্নভাবে আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে, সেই সময় বিভিন্ন স্লোগান লেখার অপরাধে এবং স্লোগান দেওয়ার অপরাধে নৌসেনা বলাই দত্তকে গ্রেপ্তার করে এবং যখনই বলাই দত্তকে গ্রেপ্তার করে তখন এই বিদ্রোহের আগুন আরও ছড়িয়ে পড়ে, আরও তীব্র আকার ধারণ করে। ধীরে ধীরে বোম্বাইয়ের তলোয়ার জাহাজ থেকে আরও 22টি জাহাজে কিন্তু এই নৌবিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তাহলে প্রথম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল কোন জাহাজে? তলোয়ার নামক জাহাজে। কত সালে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। কার নেতৃত্বে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? নৌসেনাপতি এম.এস. খানের নেতৃত্বে নৌবিদ্রোহ শুরু হয়েছিল। কাকে গ্রেপ্তার করলে এই নৌবিদ্রোহ আরও বড় আকার ধারণ করে? নৌসেনা বলাই দত্তকে গ্রেপ্তার করা হলে এই নৌবিদ্রোহের আগুন আরও ছড়িয়ে পড়ে। কোথায় ছড়িয়ে পড়ে এবার আমরা দেখে নিই। করাচি, পাকিস্তানের করাচি, বর্তমান পাকিস্তান যেটা, কিন্তু তৎকালীন সময় এক অবিভক্ত ভারত ছিল। করাচি, কলকাতা, মাদ্রাজ, কোচিন, চট্টগ্রাম, বিশাখাপত্তনম,
আন্দামান ও দ্বীপপুঞ্জ, অর্থাৎ নিচের দিকে দেওয়া আছে, আমি নিচের দিকে দিয়ে দিয়েছি তোমাদের এখানে, এটা দেখলে বুঝতে পারবে। কলকাতা, মাদ্রাজ, কোচিন, চট্টগ্রাম, বিশাখাপত্তনম, আন্দামান দ্বীপপুঞ্জ, জামনগর প্রভৃতি স্থানে কিন্তু এখানে আর একটা বিষয় অ্যাড করে নেবে, জামনগর প্রভৃতি স্থানে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে, অর্থাৎ নৌবিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। নেক্সট, এবার আমরা নেক্সট পাতায় চলে যাব। তাহলে নৌবিদ্রোহের কারণ এবং প্রসার বা ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা জেনে নেব নৌবিদ্রোহের গুরুত্ব সম্পর্কে। নৌবিদ্রোহের গুরুত্ব সম্পর্কে দেখো, নৌবিদ্রোহ কিন্তু বড় আকার ধারণ করেছিল, ফলে এই বিদ্রোহের গুরুত্ব কিন্তু অপরিসীম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত বিদ্রোহ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার মধ্যে অন্যতম হলো নৌবিদ্রোহ। এবার নৌবিদ্রোহের গুরুত্ব অপরিসীম কেন বলছি, দেখো 1946 খ্রিস্টাব্দে 1946 খ্রিস্টাব্দে ভারতীয় নৌসেনাদের বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, কিন্তু ভারতীয় স্বাধীনতার ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্তিম লগ্নে সংগঠিত এই নৌবিদ্রোহের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ ভারতের শেষ স্বাধীনতার প্রাক মুহূর্তে বলা যেতে পারে, 1947 ভারত স্বাধীন, আর তার এক বছর আগে 1946 একটা এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ঠিকই, নৌবিদ্রোহ, কিন্তু এই বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। এই বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে ডক্টর সমীর সরকার এর মতে ডক্টর সমীর সরকার বলেছেন, নৌসেনাদের অভ্যুত্থান আজাদিন ফৌজের মুক্তিযুদ্ধের থেকেও ছিল অধিক গুরুত্বপূর্ণ। কে বলেছেন? ঐতিহাসিক ডক্টর সমীর সরকার। আবার দেখো, ঐতিহাসিক রজনীপম দত্ত বলছেন, নৌবিদ্রোহ ছিল ভারতের ইতিহাসে নবযুগের সূচনাকারী, অর্থাৎ নৌবিদ্রোহ ভারতের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা করেছিল। আবার অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় নৌবিদ্রোহকে অলমোস্ট রিভলিউশন বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে কিন্তু বিখ্যাত ঐতিহাসিক ডক্টর সমীর সরকার, রজনীপম দত্ত, এনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের যে মতামত প্রদান করেছেন। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, যে এই বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম, কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তবুও এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। এক নম্বর পয়েন্টটা দেখার চেষ্টা করো। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সংকট, অর্থাৎ নৌবিদ্রোহ কিন্তু ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যে অবসান হবে তার কিন্তু একটা বার্তা কিন্তু দিয়ে দিয়েছিল। কারণ নৌবিদ্রোহের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি টলে যায় এবং ইংরেজরা অনুধাবন করে যে ভারতীয় নৌসেনাদের উপর ভরসা করে বেশি দিন রাজত্ব চালানো সম্ভব নয়, অর্থাৎ নৌসেনাদের উপরে নির্ভর করে বেশি দিন রাজত্ব চালানো সম্ভব নয়। নেক্সট, 2 নম্বর পয়েন্টটা দেখো, ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ যে ভারতে ব্রিটিশ শাসনের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ ব্রিটিশরা স্পষ্ট বুঝতে পারে যে ভারতীয় নৌসেনাদের ওপর নির্ভর করে আর ভারত শাসন করা সম্ভব নয়, কারণ এই বিদ্রোহের ব্যাপকতা ছিল অনেক বেশি। এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছে, ভারতের বিভিন্ন প্রান্তে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে, চট্টগ্রাম, করাচি, জামনগর প্রভৃতি স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে, তাই আর ভারতীয়দেরকে আর রাখা যাবে না। তারপরে নেক্সট পয়েন্টটা দেখো, সাম্প্রদায়িক সম্প্রীতি। নৌবিদ্রোহের দ্বারা হিন্দু, মুসলিম, নৌসেনা ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ লড়াই করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। অর্থাৎ এই নৌবিদ্রোহের মাধ্যমে ভারতবর্ষের আপামর সাধারণ জনগণ, হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, বন্ধন, ঐক্য, সৌভ্রাতৃত্ব তৈরি হয়েছিল, যার ফলে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে আর ভারতবর্ষে শাসন করা সম্ভব নয়। এবার আমরা চলে যাব নেক্সট পয়েন্টটা দেখো। নেক্সট পয়েন্ট, বিরচিত সংগ্রাম, অর্থাৎ নৌবিদ্রোহের তীব্রতা ও বিস্তার লক্ষ্য করে ঐতিহাসিক সমীর সরকার সহ অন্যান্য ঐতিহাসিকদের মতে নৌবিদ্রোহ ছিল বিরচিত সংগ্রাম, যা ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার সংকেত দিয়েছিল। অর্থাৎ ব্রিটিশদের যে ভারত থেকে বিদায় নিতে হবে তার সংকেত, তার সাইরেন কিন্তু বাজিয়ে দিয়েছিল কে? কোন বিদ্রোহ? এই নৌবিদ্রোহ। অর্থাৎ নৌবিদ্রোহ ছিল একটা বিরচিত সংগ্রাম। নেক্সট, ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত, মানে এই নৌবিদ্রোহের ব্যাপকতা এতটাই ছিল যে ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ডের পার্লামেন্ট ভাবতে শুরু করে যে আর ভারতের শাসনভার ধরে রাখা সম্ভব নয়, এবার কী করতে হবে?
ভারতকে স্বাধীন করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, ঔপনিবেশিক শাসন আর সম্ভব নয়। ঐতিহাসিক গবেষক রজনীপম দত্তের মতে নৌবিদ্রোহের ফলে গবেষক রজনীপম দত্তের মতে নৌবিদ্রোহের ফলে আতঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে মন্ত্রী মিশন প্রেরণ করেছিল। অর্থাৎ ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন প্রেরণ করেছিল ক্ষমতা হস্তান্তরের জন্য, মানে কীভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে আলাপ আলোচনার জন্য ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠিয়েছিল। তো আশা করি আমরা এই যে গুরুত্ব সেগুলি আমরা বুঝতে পেরেছি। যেমন হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিরোচিত সংগ্রাম, ক্ষমতা হস্তান্তর। এবার শেষে আমরা একটু মূল্যায়ন জেনে নিই একটু। দেখো, ভারতের স্বাধীনতা লাভের প্রাককালে নৌ বিদ্রোহ ছিল শেষ উল্লেখযোগ্য সংগ্রাম। রজনীপম দত্তের মতে নৌ নাবিকদের অভ্যর্থন, সাধারণ মানুষের সমর্থন এবং বোম্বাইয়ের শ্রমিক শ্রেণীর নায়কোচিত সিদ্ধান্ত ভারতের নবযুগের সংকেত দিয়েছিল, যা ছিল ভারতের ইতিহাসে এক বৃহত্তম দিকচিহ্ন। মানে আমি এই পয়েন্টে আলোচনা করছি, তোমরা দেখো এখান থেকে এই পয়েন্টটা আলোচনা করছি। এই মূল্যায়ন এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এখানে ভারতের স্বাধীনতার প্রাককালে নৌবিদ্রোহ ছিল এক উল্লেখযোগ্য সংগ্রাম। রজনীপম দত্তের মতে নৌ নাবিকদের অভ্যর্থন, সাধারণ মানুষের সমর্থন এবং বোম্বাইয়ের শ্রমিক শ্রেণীর নায়কোচিত সিদ্ধান্ত ভারতের নবযুগের সংকেত দিয়েছিল, যা ছিল ভারতীয় ইতিহাসে এক বৃহত্তম দিক চিহ্ন। কিন্তু নৌবিদ্রোহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থাকা সত্ত্বেও কোনো ঐতিহাসিক ও পণ্ডিতের সমালোচনা করেছেন। যেমন ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, সুচেতা মহাজন এর মতে নৌবিদ্রোহ সাধারণ জনমানুষে বিশেষ এটা প্রভাব ফেলতে পারেনি হবে। এটা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এটা এখানে একটু ঠিক করে নেবে। জনমানুষে বিশেষ প্রভাব ফেলতে পারেনি, গ্রাম অঞ্চলে এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। কারা বলছেন? ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী এবং সুচেতা মহাজন। তবে হ্যাঁ, এই নৌবিদ্রোহের গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম, কারণ এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের ক্ষেত্রে যে শেষ পেরেকটি সেটা পুঁতে দিয়েছিল। ভারতকে ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার যে ডাক তা কিন্তু এই নৌবিদ্রোহ থেকেই পাওয়া গেছিলো। তাই নৌবিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ তোমাদের স্ক্রিনশট নিয়ে লিখতে তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। আমি এটা লাস্ট পেজ, আর প্রথম পেজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি প্রথম পেজটা দেখিয়ে দিই, তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবে। এটা নিয়ে নেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ক্লাসটি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।